হ্যাঁ, আমি তো বলেছি দিয়ে আসবো ওয়াশরুমে। এতে এত অবাক হওয়ার কি আছে? মায়া এবার কিছুটা লজ্জা পেল, মাথা নিচু করে নিল, তারপর আমতা আমতা করে বলল, তা তো ঠিক, কিন্তু শুধু নিয়ে আসলে তো হবে না, দাঁড়িয়েও থাকতে হবে, কারণ এই স্লাইনের বোতলটাও নিয়ে যেতে হবে। আমার এক হাতে স্লাইনের শুজ গাঁথা, আরও অন্য হেল্প লাগলে আমার। আরমান এতক্ষণে বুঝতে পারলো সব কিছু, আর এতে নিজেই বিব্রতকর অবস্থায় পড়ে গেল। ও তো ভেবেছিল মায়া হয়তো একটু মুখে হাতে পানি দেবে, অন্য কিছু ভেবে দেখেনিও। আরমান কিছুটা আমতা আমতা করে বলল, মানে দাঁড়িয়ে থেকে স্যালানের বোতল ধরে, আর তুমি, মানে আমি তোমার। মায়া চোখ তুলে এক ঝলক তাকালো। এবার আরমান যেন পাথর, মুখ গম্ভীর রাখার চেষ্টা করলেও ভেতরে ঝটকা খেয়েছে বোঝাই যাচ্ছে। সে এক ঝটকায় বলে উঠল, আমি নার্সকে ডেকে দিচ্ছি। আরমান কথাটা বলেই যেন নিঃশ্বাস ফেলার ফুসরত না পেয়ে তাড়াহুড়ো করে কেবিন ছেড়ে বেরিয়ে গেল, যেন মুহূর্তে হারিয়ে যেতে চায় এই বিব্রতকর পরিস্থিতি থেকে, যেটা ওর চিরচেনা গাম্ভীর্যের দেয়ালে একটা সরু ফাটল ধরিয়ে দিয়েছে। আরমান ছুটে যেতে কেবিনে ফিরে এলো নিস্তব্ধতা। সেই নীরবতার ভেতর মায়ার ঠোঁটে এক অচেনা হাসির রেখা, যেটা তার সমস্ত কষ্ট, ক্লান্তি, শোকের গহ্বর পেরিয়ে এক অনাবিল কোমলতায় ঝিকিমিকি করে উঠল। কাঠখোট্টা গম্ভীর মানুষটার ভেতর যে এতখানি অবুঝ মানুষের স্পর্শ লুকিয়ে আছে তা বুঝতে পেরে যেন একটুখানি আলো ছুঁয়ে গেল তার ভেতরের মেঘলা আকাশে। কিছুক্ষণ পরেই কেবিনে প্রবেশ করলো একজন নার্স, কণ্ঠে পেশাগত সৌজন্য, মুখে এক গাল হাসি। কি হেল্প লাগবে ম্যাম? মায়া চোখ তুলে তাকিয়ে ধীর স্বরে জানালো, ওয়াশরুমে যেতে চাই। নার্স সহানুভূতির ভঙ্গিতে এগিয়ে এসে নরম হাতে বেড থেকে নামাতে সাহায্য করলো তাকে। স্যালাইনের পাইপ সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া, কিন্তু ঠিক তখনই নিজের দিকে এক ঝলক তাকিয়ে ওর বুকের ভেতর হঠাৎ করে শূন্যতার এক হালকা ঢেউ খেলল। পরনে হাসপাতালের নরম আকাশি রঙের পোশাক, গলার কাছে খোলা, বুক জুড়ে ফাঁকা, কোথাও নেই চেনা ওড়নার আড়াল। মুহূর্তেই তার মুখে ছায়া ফেলল রক্তিমতা, লজ্জায় টকটকে হয়ে উঠল দুই গাল। ভাবতেই কেমন হোঁচট খেলো তার মন। এই বেশেই কি সে এতক্ষণ ছিল আরমানের সামনে? চোখে নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। মনের গভীরে অদ্ভুত এক অনুভূতির ঢেউ বয়ে গেল, লজ্জা, অস্বস্তি, আবারও যেন কোথাও একটা অচেনা স্পর্শে নরম হয়ে আসা হৃদয়ের বরদ। সকালের নরম আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে কেবিনের ভেতর ঢুকে পড়েছে। সাদা দেয়ালের ওপর ঝরে পড়া সেই আলোক ছায়া এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছে গোটা ঘরে। দূর থেকে ভেসে আসছে কিছু নাম না জানা পাখির কিচিরমিচির শব্দ, আর বাইরের রাস্তায় শুরু হয়েছে দিনের প্রথম গাড়ি চলা, নিয়মিত কিন্তু বিরক্তিকর এক শব্দের ধারা। আরমান এখনও সোফায় বসে ঘুমিয়ে, মাথাটা একদিকে হেলে পড়ে আছে, মুখে হালকা ক্লান্তির ছাপ। সূর্যের আলো তার মুখে এসে পড়তে সে একবার চোখ কুঁচকে নিল বিরক্তিতে। একটু পর ধীরে ধীরে চোখ মেলে তাকালো চারিদিকে, প্রথমে এক অস্পষ্টভাবে, তারপর ধীরে সোজা হয়ে বসে পড়ল। দৃষ্টি গিয়ে পড়ল সাদা চাদরে মুড়ে গলা অবধি টেনে রাখা সেই মেয়েটির, যেন এক নিঃশব্দ দুঃখের অবয়ব হয়ে ঘুমিয়ে আছে। চোখ বুজে আছে, তবু চোখের কোণের চারপাশে চাপা ক্লান্তি, মুখে এক ধরনের বিষণ্ণতা, যা ঘুমের মাঝেও স্পষ্ট। সেই শান্ত মুখখানার দিকে তাকিয়ে আরমানের চোখে ক্ষণিকের জন্য ঝিলিক দিয়ে উঠল এক অদ্ভুত অনুভূতি, কেমন যেন বুধের অতলে নেমে যাওয়া একটা নরম ঢেউ। এক মুহূর্তের জন্য আরমান অনুভব করলো এই মেয়েটাকে সে যতটা বুঝেছে তার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে আছে মায়ার ভেতরে। অনেক না বলা কথা, অনেক চাপা কান্না, এবং হয়তো কোথাও লুকিয়ে থাকা এক অসম্পূর্ণ অপেক্ষা। কাল রাতে নার্স কেবিন ছেড়ে বেরিয়ে যাওয়ার অনেক পরে সে আবারও কেবিনে ফিরে এসেছিল। ততক্ষণে মায়া ঘুমিয়ে পড়েছে, হয়তো ওষুধের ঘোরে কিংবা দিনের সমস্ত ক্লান্তি আর হৃদয়ের দহন মিলিয়ে এক ধরনের গভীর ঘুমে ডুবে গেছে। আরমান চুপচাপ সোফায় বসে নিজের মোবাইলে ইমেইল চেক করছিল। তখন সব কিছুই স্ক্রিনের পাতায় পাতায় ভেসে উঠেছিল, কিন্তু ঠিক তখন যে তার নিজের চোখ বুঝে এসেছে সে নিজেও জানে না। আরমান ধীর পায়ে সোফা থেকে উঠে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। চোখে মুখে এখনও ঘুমের আবেশ, শরীরে ক্লান্তির লেখা। কয়েক মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে, হাতে নিজের রুমাল, নিঃশব্দে ভেজা মুখ আর হাত মুছে নিচ্ছে। ঠিক তখনই ঠক ঠক আওয়াজে কেবিনের দরজায় টোকা পড়ল, সাথে সাথে শোনা গেল এক চেনা কণ্ঠ, আসতে পারি? আরমান মুখ না তুলে স্বাভাবিক গাম্ভীর্য বজায় রেখেই ছোট্ট করে উত্তর দিল, হুম।
দরজাটা খুলে ভেতরে ঢুকলো আবির। মুখে স্বাভাবিক এক প্রাণবন্ত হাসি, হাতে একটা ছোট ব্যাগ। আরমান ওর দিকে না তাকিয়ে বলল, যেহেতু সকালে এখানে। আবির হাসি মুখেই উত্তর দিল, তোদের এখানে রেখে নিজের বিছানায় ঘুম হচ্ছিল না রে ভাই, তাই ভাবলাম এসে একটু দেখে যাই। আরমান ধীরে ধীরে সোফায় বসে পড়লো, বলল, তারপর ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা, এত সকালে তোকে ঢুকতে দিল কে? এই নার্সিং হোম তো খুব কড়া। আবির দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আরমান শাহরিয়ার বলে একটা নাম আছে না, সেই পাওয়ার খাটিয়েছে। এই কথায় হালকা এক বাঁকা হাসি খেলে গেল আরমানের ঠোঁটে, কিন্তু মুহূর্তেই মৃদু আওয়াজে তাদের দৃষ্টি চলে গেল বেডের দিকে। মায়া ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে, চোখে ঘুম আর ক্লান্তির ছায়া। আবির সঙ্গে সঙ্গে ব্যাগটা নামিয়ে রেখে ওর পাশে এগিয়ে গেল, নরম হাতে সাহায্য করলো বালিশে ভর দিয়ে ঠিকঠাক হয়ে বসতে। আরমান চোখ সরিয়ে নিল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো দৃশ্যটা যেন গেঁথে নিল ভেতরে ভেতরে। মায়া মুখ তুলে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, তুমি কখন এলে ভাইয়া? আবির পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসলো, চোখে ছিল একরাশ স্নেহ, কণ্ঠে ছিল অভ্যস্ত দায়িত্ববোধ। এই তো এই মাত্র এলাম, এখন কেমন আছো তুমি? মায়া মাথা নেড়ে একটু ছোট্ট করে জবাব দিল। ভালো আছি। আবির কিছুটা ঝুঁকে মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞেস করলো, সত্যি ভালো আছো তো? কোনো অসুবিধা বা কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে, তাহলে আমি সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলবো। মায়া চোখ নামিয়ে বলল, না ভাইয়া, এখন আর কোনো কষ্ট হচ্ছে না, ঠিক আছে। ওদের কথোপকথনের মাঝখানে কেবিনে একটা মুহূর্তের জন্য নেমে এলো গভীর এক নীরবতা। আবিরের চোখে বোন সুলভ স্নেহ আর মায়ার কণ্ঠে ধরা পড়ে এক অনুচ্চারিত কৃতজ্ঞতা, যা সে প্রকাশ করতে পারছে না, শুধু অনুভব করছে। আরমানের কেন যেন বিরক্ত লাগলো সব কিছু, তাই কোনো কিছু না বলেই গম্ভীর মুখে বেরিয়ে গেল। আবির আর মায়া তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। সকাল 10টা, ডাক্তারের চেক আপ শেষ, সব রিপোর্টই আশ্বস্ত করেছে মায়া শারীরিক অবস্থা ভালো। স্যালাইনের ক্যানোলা খুলে দেওয়া হয়েছে তার হাত থেকে। হালকা ব্যথা রয়ে গেছে সূচের প্রবেশপথে, কিন্তু সেই ব্যথার চেয়েও বড় যে ক্ষত তা ছিল মনের গভীরে। এখন মায়া আবিরের নিয়ে আসা বাড়ির পোশাক পরে প্রস্তুত হয়েছে হসপিটাল ছাড়ার জন্য। চোখে মুখে ক্লান্তি থাকলেও সাজানো রয়েছে এক ধরনের নির্লিপ্ত, যেন কোনো কিছুতেই আর অবাক হবার মতো কিছু বাকি নেই তার জীবনে। ওদিকে আবির আর আরমানের বাবা আনোয়ার সাহেব গিয়েছেন ডিসচার্জের যাবতীয় ফর্মালিটিস পূরণ করতে। আনোয়ার সাহেব একটু আগে যখন বললেন, আমি তোকে নিতে এসেছি মায়া মামুনি, আজ থেকে তুই আমাদের বাড়িতে থাকবি আমার মেয়ে হয়ে। তখনই বুকের ভেতর কোথা থেকে যেন এক গোপন হাহাকার ছড়িয়ে পড়ল মায়ার। চোখ ভিজে উঠল, কোনো কিছু বলার আগে নিঃশব্দে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। একটানা তাকিয়ে রইল সামনের দেয়ালে, যেন সেখানেই লুকিয়ে আছে তার সমস্ত অতীত, সমস্ত স্মৃতি। তার চাচা চাচি নাকি আজ সকালেই চলে গেছেন, তার সাথে দেখা না করে। হয়তো ভয় পেয়েছে যদি এখন মায়ের দায়িত্ব তাদেরকে নিতে হয়। মনের ভেতর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল একটাই সত্য, সে এখন ইতিম, মাথার উপর ছাদ নেই, নিজের বলতে এমন কিছুই অবশিষ্ট নেই ওর। প্রথমটাই যেতে রাজি হয়নি সে আরমানদের বাড়িতে। ভেতরের এক গোপন দ্বিধা, এক অদ্ভুত অস্বস্তি তাকে আটকে রেখেছিল। কিন্তু আনোয়ার সাহেব ধৈর্য ধরে বুঝিয়েছিলেন মায়াকে, মনে করিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তটা যেদিন হাসপাতালে বসে তার প্রিয় বন্ধু মায়ের বাবা নিজের কাপা হাতটা মেয়ের হাত থেকে ছাড়িয়ে তুলে দিয়েছিলেন আনোয়ার সাহেবের হাতে। নিঃশব্দে গভীর এক আস্থায় ভর করে বলে গিয়েছিলেন, আমার একমাত্র মেয়েটার দায়িত্ব তোর হাতে তুলে দিলাম, এখন থেকে তুই ওর বাবা, দেখে রাখিস আমার মেয়েটাকে। আনোয়ার সাহেবও কথা দিয়েছিলেন এই মেয়েটাকেই নিজের সন্তানের মতন আগলে রাখবেন, যত্ন করবেন, কোনো কষ্ট আসতে দেবেন না তার জীবনে। আর তখনই মায়ের বাবা বলে গিয়েছিলেন আরও একটা কথা, ভালো ছেলে দেখে মায়ের বিয়ে দিস আনোয়ার, যেন আমার মেয়েটা সারা জীবন সুখে থাকে। খুব ইচ্ছে ছিল জানিস মেয়েটাকে সুখী হতে দেখার, কিন্তু সব ইচ্ছে তো শেষ পর্যন্ত পূরণ হয় না। মায়ের বাবা দেখে যেতে পারলেন না মায়াকে সুখী হতে, এটাই ছিল তার অপূর্ণতার গভীর দাগ। আর সেই দায়ের ভারী আজ আনোয়ার সাহেব তুলে নিয়েছেন মায়ের জীবনে একমাত্র ছায়া হয়ে।
আবির যখন সেই কেবিনে ঢুকলো তখন দৃশ্যটা দেখে মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল। সামিরা ঘুমে এমনভাবে গা ছেড়ে দিয়েছে যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। বিছানার এক কোণে উপর হয়ে শুয়ে আছে ও। বালিশের জায়গা দখল করেছে ওর এক হাত। বালিশ নিচে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। সামিরার একটা পা আর একটা হাত বেডের বাইরে ঝুলে আছে। মুখটা আধ খোলা আর গলা দিয়ে হালকা শোষো শব্দ বেরোচ্ছে। এই অবস্থায় আবিরের দুষ্টুমে মনে ভরপুর আনন্দে ভরে উঠল। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো। ফটাফট কয়েকটা ছবি তুলে ফেললো সামিরার এই রাজকীয় ঘুমের। তারপর ওর মানি ব্যাগ থেকে একটা ছোট্ট কাগজের টুকরো বার করে পাকিয়ে সরু বানিয়ে নিঃশব্দে সামিরার কানে খোঁচাতে শুরু করলো। ঘুমে বিঘ্ন ঘটতেই সামিরা বিরক্ত হাত নেড়ে আবিরের হাত সরিয়ে দিল, কিন্তু আবির থেমে থাকার ছেলে না, আবারও একই কাণ্ড করলো। এদিকে সামিরা পাশ ফিরতে গিয়ে একেবারে ধপ করে বিছানা থেকে নিচে পড়ে গেল। উফ মা গো! একটা ঝাঁকি খেয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল সে। আবির তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। সামিরা ততক্ষণে চোখ কচলাতে কচলাতে ফ্লোরে উঠে বসে, বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে। তারপর ধীরে মাথায় বুদ্ধি ফিরতেই দাঁত খেঁচিয়ে তেড়ে এলো আবিরের দিকে। এই তুমি নিশ্চয়ই কিছু করেছো, তাই না? আমি এমনি এমনি পড়ে যাব না। রাগে মুখ লাল করে চেঁচিয়ে উঠল সামিরা। আবির কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, আরে না রে, আমি কি করব? তোকে ডাকার জন্য এসেছিলাম। তোকে ডাকার সাথে সাথেই তুই নিজেই পড়ে গেলি, এতে আমার দোষ কে? সামিরা রেগেই বলল, তা আমি তো তোমার ডাক শুনলাম না, নিশ্চয়ই কিছু না কিছু করেছো তুমি। শোন, তুই যখন ঘুমোচ্ছিলি তখন দেখলাম তুই বিছানার অর্ধেক ঝুলে আসিস। আমি যদি না ডাকতাম এমনিতেই পড়ে যেতিস, বরং আমি তো তোর প্রাণ বাঁচাতে এসেছিলাম বলা যায়। আবির নাটকীয় ভঙ্গিতে বলল, তারপর আবারও হাসতে লাগলো। তারপর বলল, বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, প্রমাণ দেখাচ্ছে। বলেই সে ফোনটা সামিরার সামনে ধরলো। ছবি দেখে সামিরার মুখ যেন কালো হয়ে গেল। ছি ভাইয়া, এইসব কি? আমার এত বাজে ছবি, তুমি এই অবস্থায় ছবি তুলেছো কেন? চিৎকার করে উঠল সামিরা। তাড়াতাড়ি ডিলিট কর বলছি। সামিরা মোবাইল কেড়ে নিতে এগোতেই আবির এক ঝটকায় হাত সরিয়ে নিল। আবির এক চোখ টিপে বলল, না, একদম না, এই ছবিগুলো খুব মূল্যবান, পরে কাজে লাগবে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, তুই বল, তোকে এখানে কেন রাখা হয়েছিল? সামিরা বলল, মায়া আপুর খেয়াল রাখার জন্য। হ্যাঁ তো, তাহলে তুই কতটা খেয়াল রাখলি শুনি? সামিরা মাথা নিচু করে অপরাধীর মতো বলল, সরি ভাইয়া, কাল রাতে ভাইয়া বলেছিল খেতে, একটু রেস্ট নিতে। খাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি। তারপর মুখ তুলে আবারও বলল, মায়া আপু কেমন আছে এখন? আপুর কোনো অসুবিধা হয়নি তো? আমি জানি খুব খারাপ করেছি আমি, এমন দায়িত্বহীনভাবে ঘুমিয়ে পড়া ঠিক হয়নি। মায়া এখন ভালো আছে, চিন্তা করিস না। এরপর আবিরও কিছুটা দুঃখিত হওয়ার ভান করে বলল, হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস, তুই ভীষণ খারাপ। আর তাই তো তোর কথা কেউ মনে রাখেনি, সবাই তোকে হসপিটাল থেকে না নিয়েই মায়াকে ডিসচার্জ করিয়ে চলে গেছে। আবিরের এই কথায় অবাক হয়ে গেল সামিরা। ও চোখ বড় বড় করে বলল, কি, সবাই আমাকে না নিয়ে চলে গেছে? হ্যাঁ তো, সবাই দেখছি মায়াকে নিয়ে ব্যস্ত বাড়িতে। আবার হঠাৎ করে মনে পড়লো তোর কথা। জানিসই তো তোকে আমি কতটা ভালোবাসি, তো আমি সবাইকে তোর কথা জিজ্ঞেস করতেই সবার মনে পড়ল তুই তো কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাস, তাই সবাই বললো আমি যেন তোকে তুলে নিয়ে আসি। আমি ভাবলাম ওই ছোটোখাটো একটা হাতির বাচ্চার মতো মানুষটাকে তুলে আনা আমার পক্ষে সম্ভব নয়, তাই একটা জেসিবি নিয়ে আসি, ওটাতে করে তুলে নিয়ে যেতে সুবিধা হবে। তবে দুঃখের বিষয় হলো এই যে এত বড় জেসিবিটাকে এই নার্সিংহোমের ছোট দরজা দিয়ে প্রবেশ করানো গেল না। সামিরা প্রথমে অবাক হলো ওকে সবাই না নিয়ে চলে গেছে শুনে, কিছুটা মন খারাপও হলো, কিন্তু আবিরের পুরো কথাটা শুনে আবারও রেগে গেল। ও তেড়ে গিয়ে আবিরকে কিল ঘুষি মারতে শুরু করলো, মুখে বলতে লাগলো, কি, আমি ছোটখাটো হাতির বাচ্চা, আর তুমি তুমি কি? হ্যাঁ, তুমি একটা গন্ডার জলহস্তি। ওদের এই দুষ্টুমির মাঝে আরমানের গভীর বলার আওয়াজ শোনা গেল, কি হচ্ছে নাকি? তোরা এখানে শুরু করেছিস? সামিরা দরজার কাছে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে আবিরের নামে নালিশ জানিয়ে বলল, ভাইয়া তুমি জানো, আবির ভাইয়া আমাকে হাতির বাচ্চা বলেছে, আবার আমাকে তুলে নিয়ে যেতে নাকি জেসিবি লাগবে। আবির তাড়াতাড়ি নাকচ করে বলে উঠল, আরে হাতির বাচ্চা বলেনি তো,
বলেছি ছোটোখাটো হাতির বাচ্চার মতো মানুষ। দুটো একই হলো। আচ্ছা, তোমরা সবাই নাকি আমাকে না নিয়ে চলে গেছো মায়া আপুকে ডিসচার্জ করিয়ে? আরমান থমথমে গলায় উত্তর দিল। বলেই আরমান আবারও হনহন করে চলে গেল। আর এদিকে সামিরা আবিরের দিকে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যাবাদীর পাহাড় একটা। বলেই মুখ ঘুরিয়ে সামিরাও হনহন করে চলে গেল। মায়া ধীরে ধীরে বেড থেকে নামলো। স্যালাইন খুলে ফেলার পরও শরীরে এখনও ক্লান্তির ছাপ স্পষ্ট। সামিরা ইতিমধ্যেই ওর কাল রাতের পোশাক একটি ব্যাগে গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ডিসচার্জের সমস্ত ফর্মালিটিও শেষ করে গেছে। মায়া প্রথমে পা বাড়াতেই হঠাৎ যেন চারিদিক ঘুরে উঠল ওর। শরীরটা দুলে উঠতেই নিজেকে সামলে নিল বেডের ধরে। সামিরা এক ঝটকায় এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। কি হলো আপু, আবার শরীর খারাপ করছে? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলো সামিরা। মায়া ম্লান হাসির চেষ্টা করে বলল, না, ঠিক আছে, শুধু একটু মাথাটা ঘুরে গেল। সামিরা ধীরে ধীরে বলল, তুমি কি পারবে বাইরে গাড়ি পর্যন্ত? কথাটা আর শেষ করতে পারল না সে। ঠিক তখনই হনহন করে কোথা থেকে যেন আরমান এসে হাজির। এক মুহূর্ত দেরি না করে মায়াকে তুলে নিল কোলে। তারপর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। সামিরা বিস্ময়ে স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা যেন হজম করতে পারছিল না। তারপর হঠাৎ দৌড়ে ছুটে চলল ওদের পেছন পেছন। ওদিকে আরমান বাইরে থেকে দেখছিল কেবিনের দরজার দিকে মায়ার প্রতিটি নড়াচড়া। মাথা ঘুরে পড়ে যেতে দেখে আর এক মুহূর্ত ভাবেনি সে। কোনো কিছুর তোয়াক্কা না করে ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মায়াকে। মায়া প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি। তারপর চারপাশে তাকিয়ে দেখলো অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। কেউ আবারও নিজস্ব কাজে ব্যস্ত। হালকা ঘেমে যাওয়া কপাল নিয়ে মায়া নিচু স্বরে বলল, আপনি কি করছেন? নামিয়ে দিন আমায়, আমি নিজে যেতে পারবো। আরমান গভীর গলায় ওর দিকে না তাকিয়ে দৃষ্টি সামনের দিকে রেখে জবাব দিল, হ্যাঁ, কেমন পারবে সেটা তো দেখলাম। আর তোমার জন্য সারাদিন হাসপাতালে বসে থাকার আমার সময় নেই। মায়ার আগে ঠোঁট কামড়ে বলল, কে আপনাকে বলেছে আমার জন্য হাসপাতালে আসতে? এরই মধ্যে ওরা গাড়ির সামনে এসে পৌঁছেছে। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা আবির বিস্ময়ে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। মুখের অভিব্যক্তি যেন সিনেমার দৃশ্য দেখছে এমন। আরমান বিরক্ত মুখে বলল, ওভাবে তাকিয়ে না থেকে দরজাটা খুলে দে। আবির যেন হুঁশ ফিরে পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিল। আরমান মায়াকে গাড়ির ভেতর সিটে গিয়ে সতর্কভাবে বসিয়ে দিল। মায়া কিছু না বলেই একপাশে চোখ ফেরিয়ে নিল। সামিরাও ততক্ষণে এসে পাশে বসে পড়েছে। ঠিক তখনই আরমানের বাবা আনোয়ার সাহেব এসে পৌঁছালেন। হাতে একটা ছোট ব্যাগ। মায়ার বাকি ওষুধগুলো এনে দিয়েছেন। সঙ্গে শেষবার ডাক্তারের সঙ্গেও কথা বলে নিয়েছেন। আরমান ওনার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলল, তোমরা যাও ড্যাড, আমি আসছি। আবির এতক্ষণে নিজের অবাক ভাব কাটিয়ে উঠে ড্রাইভিং সিটে গিয়ে বসেছে। আনোয়ার সাহেব পাশে উঠে বসলেন সায় জানিয়ে। তারপর গাড়ি ছুটে চলল শাহরিয়ার ম্যানশনের দিকে। হাসপাতালের রেখে গেল কিছু না বলা প্রশ্ন, কিছু অপূর্ণ অনুভূতি। শাহরিয়ার ম্যানশনের প্রশস্ত ড্রয়িং রুমে তখন সবার উপস্থিতি। মায়া এক কোণার সোফায় বসে আছে। তার পাশে বসে আছেন আঞ্জুমা বেগম। স্নেহময় হাতে এক এক করে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন তিনি, যেন তিনি তার মেয়েকেই যত্ন করে করছেন। মায়াকে এখন একা রুমে থাকতে দিচ্ছেন না কেউ। সবাই জানে এই মুহূর্তে একাকিত্বই সবচেয়ে বড় বিষ। বাবার শূন্যতা আর স্মৃতির ভারে ভেঙে পড়তে পারে ও যে কোনো সময়। তাই সবাই মিলে একসাথে ড্রয়িং রুমে। ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল কলিং বেলের শব্দ। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল এক মুহূর্তে। দরজার দিকে এগিয়ে গেল এই বাড়ির এক মেয়েট। সামান্য সময় পরেই দরজা খুলে দিল সে। প্রবেশ করলেন মিসেস সাবিনা বেগম। পরিপাটি সাজ, কিন্তু মুখে অভিব্যক্তি কঠিন পরতে। তার দুপাশে দুজন মানুষ। একজনকে তো তিনি সম্পূর্ণ জড়িয়ে ধরে রেখেছেন, যেন বহুদিন পর ফিরে পাওয়া কাছের কিছু। ড্রয়িং রুমে বসে থাকা সবাই চমকে তাকালেন দরজার দিকে। মিসেস সাবিনার সঙ্গে থাকা সেই দুই ব্যক্তি যেন চেনা নয়, আবার একেবারে অচেনাও নয়। তাদের আগমনে ঘরের পরিবেশ নেমে এলো একরাশ জিজ্ঞাসা আর বিস্ময়। নিঃশব্দ ঘরে তখন একমাত্র কণ্ঠস্বর মিসেস সাবিনা বেগমের। তিনি কোমল অথচ দৃঢ় গলায় সেই অল্পবয়সী মেয়েটিকে পাশে দাঁড় করিয়ে বললেন, হয়তো তোমরা অনেকেই ওকে আগেই চেনো, তবে আজ থেকে ওরা আরেকটি নতুন পরিচয় হলো, এই বাড়ির হবু বউ, আমার ছেলে আরমান শাহরিয়ার হবু স্ত্রী মাইশা তালুকদার। আমার আরমানের সেই ভালোবাসা, যার জন্য আজও সে জীবনকে সামনে এগিয়ে দিতে পারেনি। বছরের পর বছর যে মেয়েটিকে ও খুঁজে ফিরেছে উন্মাদের মতো, এই সেই মেয়ে মাইশা তালুকদার।
ঘরের এক কোণে থমকে গেল মুহূর্তটা। উপস্থিত সবার মুখে বিস্ময়ের ছায়া। এই বাড়ির সকলেই জানে মাইশা নামটা, জানে এটাই সেই নাম যার টানে একসময় আরমান বিয়েতে অনিচ্ছা প্রকাশ করেছিল, জানে এই নামের পেছনে ফেলেছিল সংসার, ডিভোর্স দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল মায়াকে। সামিরা প্রথম নীরবতা ভাঙল, কণ্ঠ স্পষ্ট অবাক ভাব। মম, এই মাইশাই সেই মাইশা যার জন্য ভাইয়া মায়া ভাবে মানে মায়া বুকে ডিভোর্স দিয়েছিল? সাবিনা বেগম মায়া মায়া চোখে তাকিয়ে মেয়েটির গালে স্নেহ ভরে হাত বুলিয়ে বললেন, এই সেই মাইশা যে আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিল আজ থেকে 10 বছর আগে, আর এই মেয়েটার জন্যই ডিভোর্স দিয়েছিল মায়াকে। মায়া যেন হঠাৎ জমে গেল, শরীর ঠান্ডা হয়ে এলো, মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো হাজারো প্রশ্ন। ওর চাচাতো বোন মাইশার জন্য ওকে ডিভোর্স দিয়েছে আরমান? আরমান মাইশাকে ভালোবাসে, তাহলে বিয়েটা করলো না কেন তখন? ও তো শুনেছিল তাদের বিয়ে নাকি জোর করে কখনো হয়েছিল আরমানের দাদুর ইচ্ছায়। তবে কি এইবারই সবাই শুরু থেকেই জানতো মাইশাকে? তাহলে মায়ের সঙ্গে সে বিয়েটা কেন দিল? সব কিছুই যেন এলোমেলো মনে হচ্ছে মায়ের। চিন্তা করতে গিয়েও মাথাটা আর সাড়া দিচ্ছে না ঠিক করে। হঠাৎ সামিরার চোখ পড়ল সদর দরজার দিকে। সেখানে একা নিঃশব্দে দাঁড়িয়ে আছে আরমান। ওর চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য, চোখে মুখে অনির্বাচনীয় এক দ্বিধা, যেন কিছু বোঝা যাচ্ছে আবার কিছুই বোঝা যাচ্ছে না। মাইশাকে সামনে দেখে ওর মুখে যে প্রকাশ ফুটে উঠেছে সেটাকে কি খুশি বলা যায় নাকি বিস্ময়? কেউ নিশ্চিত হতে পারল না। সামিরা দরজার দিকে ইঙ্গিত করে হঠাৎ বলে উঠল, ওই তো ভাইয়াও চলে এসেছে। ওর কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও ঘরের পরিবেশ এক মুহূর্তে থমকে গেল। উপস্থিত সবার দৃষ্টি চলে গেল দরজার দিকে। মিসেস সাবিনা বেগম তখনই এগিয়ে গেলেন ছেলের দিকে। কাছে গিয়ে আদরের পরশে ছেলের গায়ে হাত বুলিয়ে বললেন, কি হলো আব্বু, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, সেটা নিশ্চয়ই বুঝে গেছো। আর হ্যাঁ, কালকের মিটিংটা কেমন হলো? হোটেলটা তো অনেক দূরে ছিল, তাই না? সারা রাতে তো সেখানে কাটাতে হয়েছে তোমায়। মিসেস সাবিনা বেগমের মুখে মিটিং আর হোটেলে রাত কাটানো কথাগুলো শুনে যেন বাতাস থমকে দাঁড়ালো। চারপাশটা এক নিমিষে ভারী হয়ে উঠল, কারণ সবাই জানে গতকাল রাতটা আরমান হাসপাতালেই ছিল, মায়ের পাশে। ও যে মাকে মিথ্যা কথা বলেছে এটা বিশ্বাস করা কারো পক্ষেই সহজ নয়, কারণ মায়ের কাছে ও কখনো মিথ্যা বলেনি। আর এই অসঙ্গতিতেই জন্ম নিল বিস্ময়। সামিরা কিছু না বুঝেই মুখ খুলতে গিয়েছিল। কিন্তু ভাইয়া তো কাল সারা রাত বাক্যটা শেষ হওয়ার আগেই আবির ঝট করে ছুটে এসে ওর মুখ চেপে ধরলো ওর হাত দিয়ে। সামিরা বিস্ময়ে আওয়াজ করতে লাগলো। নিজের মুখ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, পারল না। আবির ফিসফিস করে বলল, কোথায় কি বলতে হয় এখনো শিখুনি? শামুকের বাচ্চা শামুক, মুখটা বন্ধ রাখো, নাহলে বাড়িতেই শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। সাবিনা বেগম এবার ঘুরে তাকালেন ওদের দিকে, চোখ কুচকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আবির? এভাবে মুখ চেপে ধরলে কেন? ওর কি যেন বলতে চাইছিল সামিরা। আবির সঙ্গে সঙ্গে ওর হাত সরিয়ে নিল আর মুখে ঝটপট একটা বোকা বোকা হাসি ফুটিয়ে বলল, এমনি আসলে আমার মনে হলো ওর কথার মাঝে হঠাৎ করে হাঁচি পেয়েছে, তো আমি ভেবেছিলাম কাশবে, তাই একটু সামিরা তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। নিজের অজান্তেই কী বলার চেষ্টা করছিল তা ভেবেই নিজের ওপর বিরক্তি জন্মালো ওর। বোকা বোকা একটা হাসি এনে মুখে বলল, গুরুত্বপূর্ণ কিছু না মম। কথা শেষ করে সামিরা আস্তে করে একবার চোখ তুলে তাকালো আরমানের দিকে। ও দৃষ্টি পড়ল ভাইয়ের চোখে, তীক্ষ্ণ জ্বলন্ত। সেই চোখে যেন আগুন লুকিয়ে আছে। সামিরার বুক কেঁপে উঠল। নিঃশব্দে একটা শুকনো ঢোক গিলে নিল। তারপর কোনো কথা না বলে ধীর পায়ে মায়ার পাশে গিয়ে বসে পড়ল। একদম গা ঘেঁষে যেন আশ্রয় নিতে চাইছে মায়ের কাছে। আঞ্জুমা বেগম তাড়াতাড়ি উঠে এসে সাবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, আরে ভাবি, তুমি তো ওদের দুষ্টমির কথায় এত মন দিয়েছো যে খেয়ালই করছো না। তোমার মেহমানরা সে কখন থেকে দাঁড়িয়ে আছে, ওদের তো বসতে বলবে। সাবিনা বেগম যেন হঠাৎই বাস্তবে ফিরে এলেন। কপালে হাত ঠেকিয়ে হালকা ভঙ্গিতে বললেন, আরে দেখো কাণ্ড, আমিও না একেবারে ভুলেই গেছি। এই বয়সে মনটাই যেন গুবলেট হয়ে গেছে। চলুন বেয়াই সাহেবা, আসুন আসুন, বসুন। আর মাইশা বেটা, তুমিও এসো মা। সে কখন থেকে তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, বুঝতেই পারিনি। বলতে বলতে উনি নিজেই এগিয়ে গিয়ে
মঞ্জুল্লা বেগম আর মাইশাকে হাত ধরে টেনে এনে সোফায় বসালেন, কিন্তু বসার মুহূর্তেই মঞ্জিলা বেগম ও মাইশার চোখে মুখে পড়ে গেল এক অদ্ভুত বিস্ময়ের ছাপ। কিছুক্ষণ আগে যেটুকু শুনেছেন তার মানে বুঝে উঠতে পারছিলেন না। আরমান মায়াকে ডিভোর্স দিয়েছে, কথাটা যেন এক ধাক্কায় চেপে বসেছে তাদের কানে। মঞ্জিলা বেগম অবাক কণ্ঠে সাবিনা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ভাবি একটা কথা ঠিক বুঝলাম না, আরমান বেটা মায়াকে ডিভোর্স দিয়েছে মানে? সাবিনা বেগম হালকা গলা নামিয়ে যেন অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আসলে কি বলো বেআইন, আমার শ্বশুর মশাই বেঁচে থাকতে জোর করেই আরমানের সঙ্গে মায়ের বিয়ে দিয়েছিলেন। ওই বিয়েতে আরমানের একদমই মত ছিল না, বললে হয়তো বিশ্বাস করবে না, এমনকি ব্ল্যাকমেল করেও রাজি করিয়েছিলেন উনি। আর যেই না উনি মারা গেলেন, আমার আরমান সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দেয় মায়াকে। তবে চিন্তার কিছু নেই, ওদের বিয়ে হলেও একদিনের জন্য সংসার করেননি তারা। আমার ছেলেটা ওই মেয়েকে এই বাড়ির চৌকাট পেরোতে পর্যন্ত দেয়নি। বিয়ের পর থেকেই মায়া ছিল ওর বাপের বাড়িতেই। আর আমার আরমান ডিভোর্স দিয়েছে কেবলমাত্র মাইশা বেটার জন্য, শুধু অপেক্ষা করছিল মাইশাকে খুঁজে পাওয়ার। সব কথা বলার পরেও মিসেস সাবিনা বেগমের মুখে ছিল আত্মবিশ্বাসে ভরা এক আশ্বাসময় হাসি, কিন্তু তার প্রতিটি উচ্চারণ যেন বিষের মতো বিঁধে গেল মায়ার বুকে। সোফায় মাথা নিচু করে বসে থাকা মায়ার চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। ওর নিজের অজান্তেই ও বুঝলো না কেন এত ব্যথা হচ্ছে, কেন বুকটা এত ভার হয়ে উঠল। কিন্তু মিসেস সাবিনা বেগমের কথাগুলো যেন কোনো এক দগ্ধ ইতিহাসের গায়ে লবণ ছিটিয়ে দিল। অন্যদিকে মাইশা ও মঞ্জিলা বেগম হতবাক হয়ে শুনছিলেন সবটা। এত কিছু ঘটে গেছে অথচ তারা কিছুই জানতেন না। তবু আশ্চর্যের বিষয় হলো, এই অবাক লাগার মাঝে মঞ্জিলা বেগমের মুখে যেন এক পরোক্ষ তৃপ্তির আভা খেলে গেল। কারণ যা কিছু ঘটুক না কেন, পরিস্থিতি এখন ওদের পক্ষে। মায়ের মতো একটা অতীত লুকানো সম্পর্কে মেয়ের জায়গা সরিয়ে দিয়ে যদি নিজের মেয়েকে প্রতিষ্ঠা দেওয়া যায়, তবে সেই সুযোগ হাতছাড়া করার মতো মানুষ তিনি নন। আরমান তাকিয়েছিল মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কারো চোখে না পড়লে ওর চোখ ঠিকই পড়লো মায়ের চোখ থেকে গড়িয়ে পড়া 2 ফোঁটা পানি। আর এটাই কেন জানি সহ্য হলো না ওর। ভীষণ বিরক্ত লাগলো নিজের প্রতি, আবার ওর মায়ের প্রতিও। সব কিছু এখন এলোমেলো লাগছে ওর কাছে। ও তো চায়নি মাইশাকে এই বাড়িতে নিয়ে আসতে। মাইশাকে এই বাড়িতে দেখে ভীষণ বিরক্ত লাগছে ওর, কিন্তু কেন সেটা হচ্ছে বুঝতে পারছে না ও। ঠিক এমন তাই তো হওয়ার কথা ছিল। ও মাইশাকে খুঁজে পেলে নিয়ে আসবে এই বাড়িতে, তারপর বউ করে নিজের ঘরে তুলবে। কিন্তু কেন সব কিছু এলোমেলো লাগছে ওর? হ্যাঁ, ও ভালোবাসে পিচ্চি মায়াবতীকে, এখনও ভালোবাসো, তবে মায়েশাকে দেখে সেই অনুভূতি কেন আসছে না ওর? কেন মনে হচ্ছে মায়েশা সেই মেয়ে নয় যার জন্য এই অনুভূতি? আর একটা কথা, মাইশাকে আমাদের আরমানি খুঁজে বের করেছে, কিন্তু ও হয়তো লজ্জায় আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়নি। আমি বুঝি আমার ছেলেকে, আর তাই মাইশাকে ডাইরেক্ট এই বাড়িতে নিয়ে এসেছি আমার ছেলের জন্য। এই কথার প্রত্যুত্তরে কেউ কিছু বলল না, শুধু আরমান শান্ত গলায় বলল, মম, আমি রুমে গেলাম, রুবিকে ঠান্ডা পানি দিয়ে যেতে বলো 1 গ্লাস। আর দাঁড়ালো না আরমান, গটগট পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। সবাই কিছুটা অবাক হলো আরমানের কোনো রিয়াকশন না দেখে। আরমান তো মাইশাকে না দেখে ভালোবেসে এসেছে এতদিন, কিন্তু কই তার মুখ দেখে তো মনে হচ্ছে না। সবসময় যেমন থাকে তেমনই স্বাভাবিক। মিসেস সাবিনা বেগম কিছুটা হেসে মঞ্জিলা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, কিছু মনে করবেন না বেয়ান, আমার ছেলেটা এমনই, সবসময় গম্ভীর থাকে, এটাই ওর স্বভাব, মনের কথা মুখে প্রকাশ করতেই পারে না। হ্যাঁ বেন, বুঝতে পেরেছি, আরমান বেটা হয়তো লজ্জা পেয়েছে। মাইশা, তুই যা আরমান বেটাকে পানি দিয়ে আয়। ঠান্ডা পানি চাইলো তো, এই বাড়ির বউ হবি তুই, তাই এখন থেকে দায়িত্ব নিতে শিখতে হবে তোকে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাও মাইশা বেটা, আরমানকে পানি দিয়ে এসো 1 গ্লাস, আর এই ফাঁকে দুজনের কথা বলাও হয়ে যাবে। এরপর সাবিনা বেগম রুবিকে বলে দিল 1 গ্লাস পানি দিয়ে মাইশাকে আরমানের রুমটা দেখিয়ে দিতে। রুবি একবার বলল, কিন্তু ম্যাম, স্যার যদি রেগে যায়, উনি পছন্দ করেন না ওনার কোনো কাজ অন্য কেউ করুক। আরে রুবি, কি সব বলছো? মাইশা আর অন্য কেউ এক হলো নাকি? মাইশা হচ্ছে আরমানের হবু বউ, তাই চিন্তা করো না, আরমান রাগ করবে না, বরং খুশিই হবে। এরপর উনি মাইশার দিকে তাকিয়ে বললেন, যাও মাইশা বেটা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, কোনো ভয় নেই। মাইশা হালকা হেসে জবাব দিল, ওকে আন্টি। মিসেস সাবিনা বেগম মৃদু রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, কে তোমার আন্টি? হ্যাঁ, মম বলবে, মম, ঠিক আছে? মাইশা মুচকি হেসে জবাব দিল, আচ্ছা ঠিক আছে মম।
মায়ার পাশে বসে থাকা সামিরা মুখ বেঁকিয়ে মাইশাকে নকল করে পিটপিট করে বলে উঠল, আত্মা ঠিক আছে মম, ঢং দেখলে পাচ্ছি না। সামিরার কথা শুনে আবির ফিক করে হেসে দিল। ও ওদের কাছাকাছি বসেছিল, তাই শুনেছে সামিরার কথা। আর মায়াও হাসলো কিছুটা, কিন্তু সেই হাসিতে নেই কোনো প্রাণ। কেমন যেন মরা মরা লাগলো সেই হাসি। সামিরা মায়া এবং আবিরকে উদ্দেশ্য করে বলল, মায়া আপু, আবির ভাইয়া চলো আমার রুমে, চলো আড্ডা দেবো। না রে শামুক, সময় নেই আমার, এরপর আবার অফিস যেতে হবে। তোর জল্লাদ ভাইয়া ছাড় দিবে না। ভাইয়া তুমি আবার শামুক বলছো? যাও, আমি তোমার সাথে আর কথাই বলবো না। চলো তো আপু, আমরা যাই। বলেই সামিরা টেনে নিয়ে গেল মায়াকে উপরে নিজের রুমের দিকে। আরমান একেবারে গোসল করে বেরোলো ওয়াশরুম থেকে। আর বেরোতেই দেখতে পেল অচেনা মানুষের উপস্থিতি। সত্যি কি অচেনা? নিজের মনকেই প্রশ্ন করলো আরমান। এদিকে মায়েশা ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকালো আরমানের দিকে। আর তাকাতেই নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়ে থাকলো। আরমানের কোমরে শুধু একটা টাওয়াল বাঁচানো, আর কোনো বস্ত্র নেই শরীরে। আরমানের ভীষণ রাগ হলো। এভাবে মেয়েটা হুট করে রুমে এসে বসে থাকায় ও গটগট পায়ে এগিয়ে গিয়ে খাটের ওপর রেখে যাওয়া জামা প্যান্ট তুলে নিয়ে আবারও গটগট পায়ে ওয়াশরুমে প্রবেশ করলো। তারপর জোরে আওয়াজ করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। আর এই শব্দে কেঁপে উঠল মায়েশা সহ বাইরে দরজার কাছ থেকে উকি দেওয়া সামিরাও। আরমানের রুমের দরজার কাছ থেকে কিছুটা দূরে দেয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে মায়া। আর ওর হাত শক্ত করে ধরে রেখে দরজা দিয়ে উকি দিচ্ছে সামিরা। মায়া সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, এইভাবে কারো ঘরে উকি দিয়ে তাদের পার্সোনাল কথা শোনা কি ঠিক? সামিরা ফিসফিস করে বলল, আরে আপু কিছু হবে না, দেখতে দাও না কি চলে ভেতরে। আচ্ছা তাহলে তুমি দেখো, কিন্তু আমাকে যেতে দাও, কেউ দেখলে খারাপ ভাববে। সামিরা আবারও ফিসফিসিয়ে বলল, আরে কেউ খারাপ ভাববে না, আর এইসব কাজে একা একা মজা পাওয়া যায় না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। মায়া নিজেকে ভীষণ অসহায় ফিল হলো। যদি কেউ এই অবস্থায় ওদেরকে দেখে তাহলে বিষয়টা যে কতটা খারাপ দেখায় সেটা এই মেয়ে বুঝতেই চাইছে না। এমনিতেও ওর মনটা ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু গুলিয়ে যাচ্ছে। এখনও মাইশা এবং আরমানের বিষয়টা ক্লিয়ার নয় ওর কাছে। আবার এটা ভেবেও কষ্ট হচ্ছে যে ওর চাচি বা মাইশা আপু একবারও এখনো পর্যন্ত ওকে জিজ্ঞাসা করলো না যে ও কেমন আছে। মায়ার ঘোর কাটলো আরমানের গম্ভীর আওয়াজে, যা রুমের দরজা খোলা থাকার জন্য স্পষ্ট শুনতে পাচ্ছে বাইরে থেকে। কারো রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেটা জানা নেই? আরমানের গম্ভীর গলার আওয়াজে মায়েশা ওর মাথা নিচু করে নিল। তারপর মিনমিন করে বলল, আমি নক করেছিলাম, আপনি ওয়াশরুমে থাকাই হয়তো বা শুনতে পাননি। আরমান আবারও গম্ভীর গলাতে বলল, তার জন্য সারা না পেলে এইভাবে পারমিশন ছাড়া রুমে ঢুকে যাবেন? মায়েশা এবার মুখ তুলে তাকালো আরমানের দিকে। আরে আপনি রাগ করছেন কেন? আপনাকে ওই অবস্থায় দেখে ফেললাম বলে এত রাগ করার কি আছে? আর আমি আপনার জন্য ঠান্ডা পানি এনেছিলাম। আরমান শান্ত গলায় বলল, আমি কি একবার আপনাকে বলেছিলাম আমার জন্য পানি আনতে? আর আমার রুমে আমার পারমিশন ছাড়া কেউ প্রবেশ করুক এটা আমার পছন্দ না। আর আমি চাই না আমার কাজ অন্য কেউ করুক। তাই দ্বিতীয়বার আর এইসব করার চেষ্টা করবেন না। এখন যান এখান থেকে। আপনি আমায় এইভাবে অপমান করছেন কেন? আমি তো কিছুদিন পরেই আপনার বউ হব। বউ হবেন, কিন্তু হননি তো। আর কেই বা গ্যারান্টি দিল যে আপনি আমার বউ হবেন? আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন অনেক বছর আগে থেকে? হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি সেই ছোট্ট মেয়েটাকে, যে মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছিল। আর যাকে ভালোবাসা যায় তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মায়েশা, আমি মানি, কিন্তু আমার হৃদয়ে যে মায়াবতীকে চায়, যার কোনো প্রতিচ্ছবি তোমাতে পাই না। তাই তো তুমি মায়েশা হয়ে আমার পিচ্ছি মায়াবতী না। মাইশা আরমানের কথাগুলো শুনে কেমন যেন ঘাবড়ে গেল। আর সেটা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। কিছুটা ভয়ে মাথা নিচু করেও নিল, হয়তোবা লুকাতে চাইল ওর মুখের অনুভূতি। আর আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। স্পষ্ট বুঝতে পারল মাইশার ঘাবড়ে যাওয়া। আরমানের ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। তারপর বলল, I don't like it when someone suddenly enters my room. So you maybe leave now, Miss Maisha Talukdar. মাইশা অপমানে নাকি ভয় পেয়ে মাথা নামিয়ে চলে যেতে চাইল, বোঝা যায় না। তবে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে আরমান বলল, Stop.
মাইশা পানির গ্লাসটা নিয়ে এসে খাটের পাশে ছোট্ট টেবিলটাতে রেখেছিল। আরমান সেই দিকে এগিয়ে পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে আবারও মাইশার দিকে এগিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মাইশা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আর এইদিকে সামিরা মাইশাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে মায়াকে টেনে নিয়ে আবারও সিঁড়ির কাছে চলে গেল। তারপর সামিরা এমন ভান ধরলো যেন ওরা এখনই সিঁড়ি দিয়ে উপরে এসেছে। মায়া বিরক্ত হয়ে বলল, সামিরা কি করছো বলো তো এগুলো? আরে আপু দেখতে থাকো শুধু। এদিকে মাইশার রুম থেকে বেরিয়েই সামিরা আর মায়াকে দেখেই থতমত খেয়ে গেল যেন। সামিরা মায়ার হাত ধরে মাইশার মুখোমুখি দাঁড়ালো। তারপর সামিরা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এ কি আপু, ভাইয়া আপনার হাতে পানি পান করেনি? আবারও একবার থতমত খেয়ে গেল মাইশা। মুখে কিছুটা হাসি ফুটিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আসলে মানে পানি গরম হয়ে গেছে। সামিরা ওর কথায় ফিক করে হেসে দিয়ে বলল, পানি গরম হয়ে গেছে নাকি ভাইয়া গরম হয়ে গিয়েছিল? মাইশা বেচারির অবস্থা নাজেহাল। ওরা কি করে বুঝলো যে আরমান রেগে গেছে? ওরা আবার শুনে ফেলেনি তো ওদের কথোপকথন? না না, ওরা তো এই এসেছে। সামিরা তো এই বাড়িরই মেয়ে, ওদের তো জানারই কথা আরমানের সম্পর্কে। আর রবি বলে মেয়েটাও তো আগে সাবধান করেছিল। নিজের মনেই কথাগুলো ভাবছিল মাইশা। সামিরার আওয়াজে ধ্যান ভাঙল ওর। কি হলো আপু, কি ভাবছো? ভাইয়া আবার সত্যি সত্যিই গরম হয়ে যায়নি তো? আমার ভাইয়া কিন্তু পছন্দ করে না হুটহাট কেউ ওর রুমে যাক, গেলে একদম রেগে বোম, আর তারপর ব্লাস্ট। সামিরা শেষের কথাগুলো কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। মাইশা মুখে কিছুটা জোর করে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আরে না, রেগে যাবে কেন? অন্য কেউ আর আমি ওনার কাছে এক হলাম নাকি? আমি ওনার বউ হতে চলেছি। উনি তো রাগ করলেন আমি কাজ করছি দেখে। আমি কাজ করতে আমাকে বারণ করেছেন আমাকে। আমি ওনার ওয়াশরুমে থাকায় পানিটা গরম হয়ে গেছে বুঝছো তো। ঠান্ডা পানি চেয়েছিলেন উনি, তাই আমি ওনাকে এই পানিটা খেতে দেইনি। আবারও নিচে গিয়ে ঠান্ডা পানি পাঠিয়ে দেবো আমি। মায়া ও সামিরা দুজনেই অবাক হলো মাইশাকে বানিয়ে বানিয়ে এত মিথ্যা কথা বলতে দেখে। সামিরা মনে মনে ভাবলো, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ভাইয়ার থেকে ছাড়ে কেউ লজ্জা নেই, এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। কে বা করবে এটা ছাড়া? নিজের অপমান কি সহজে নিজের মুখেই বলা যায়? মায়া, এখন কেমন আছিস তুই? কিছু মনে করিস না জানো, এসে থেকেই তোর সাথে কথা হয়নি একেবারে। মায়া মুখে বেদনার হাসি ফুটিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মায়েশা হাসি মুখে বলল, আচ্ছা আমার রূপে আসবি একবার? ঠিক আছে, তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা আপু। মায়েশা আর দাঁড়ালো না ওখানে, সোজা নিচের দিকে রওনা দিল। এদিকে সামিরা মুখ বেঁকিয়ে ওকে নকল করে বলল, আমার রুমে আসবি একবার, ঠিক আছে? লাট সাহেবের নাতনি, উনি আদেশ করলেই যেতে হবে। একদম তুমি যাবে না আপু, যার দরকার হবে সে তোমার রুমে এসে কথা বলবে। মায়া একটা দুঃখের হাসি দিয়ে বলল, এমনভাবে বলতে নেই সামিরা, আপু তোমার বড়, বড়দের সম্মান করতে হয়। আর কিছুদিন পর তো মাইশা আপু তোমার বড় ভাবি হতে চলেছে। সামিরা জ্ঞানীদের মতো করে বলল, বয়সে বড় হলেই সব জনা সম্মান পাওয়ার যোগ্য হয় না আপু। আর কে বলতে পারে ভাগ্যের জায়গা কোন দিকে ঘুরে? ভাইয়া নিজেই বলল, শুনলে না, যে এই বিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই। কি হচ্ছে এখানে? একটা গম্ভীর আওয়াজে দুইজনের সামনে তাকিয়ে দেখলো আরমান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বুঝলো কথাটা আরমানের মুখ থেকেই বের হয়েছে। সামিরা বলল, কিছু না তো ভাইয়া। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর স্বর। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দুজন? সামিরা কিছুটা বিরক্ত হয়ে বলল, দাঁড়িয়ে আছি তো কি হয়েছে, এখানে দাঁড়িয়েও থাকতেও পারবো না নাকি? আরমান গম্ভীর গলায় হুঙ্কার ছাড়ল, সামিরা, মনে হচ্ছে তুমি দিন দিন ভুলে যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি খুব ভালো করে জানো বড়দের সাথে এভাবে কথা বলা আমি পছন্দ করি না। সামিরা ভয়ে কেঁপে উঠল। ও বুঝতে পারলো রাগের মাথায় কি বলে ফেলেছে। মিনমিন করে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে মাইশা আপুর সাথে কথা বলছিলাম, তাই এখানে দাঁড়িয়ে মায়া আপু আর আমি আমার রুমেই যাচ্ছিলাম। আরমান গম্ভীর গলায় বলল, আচ্ছা তুই যা, মায়ের সাথে আমার কিছু কথা আছে।
কথাটা শুনেই মায়া সামিরার হাতটা খামচে ধরলো, আর সামিরা সেই হাত ওর অন্য হাত দিয়ে আস্তে করে ছাড়িয়ে দিল। তারপর অসহায় চোখে একবার মায়ার দিকে তাকিয়ে এক ছুটে চলে গেল। এদিকে মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিচ্ছু ভালো লাগছে না ওর, সব কিছু বিরক্ত লাগছে যেন। কোনো ইচ্ছে নেই ওর আরমানের সাথে কথা বলার, তাই মাথা নিচু করেই পাশ কাটিয়ে চলে যেতে চাইলো ও। কিন্তু আরমানকে ক্রস করে যেতেই আরমান ওর হাতটা ধরে ফেললো। সাথে সাথেই মায়া থমকে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে নিল ও। এরপর আরমান কোনো কিছু না বলেই সোজা টেনে নিয়ে গেল ওর ঘরে। ওর ঘরে এসে থামতেই মায়া নিজের হাতটা ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। তারপরে রাগী গলায় বলল, এভাবে টেনে আনলে কেন আমায়? আরমানের স্বভাবসুলভ গম্ভীর গলাতেই বলল, বললাম তো কথা আছে তোমার সাথে। আমার কোনো ইচ্ছে নেই আপনার কথা শোনার, আর এইভাবে যখন তখন স্পর্শ করবেন না আমায়। কেন, কি হবে স্পর্শ করলে?